Hello, my dear students. I hope you all are well. গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা দেখো, এই টপিকটার নাম হচ্ছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এখানে দেখো নতুন একটা টার্ম আপেক্ষিক। আপেক্ষিক মানে কি? আপেক্ষিকতার অর্থ হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে, মানে কোনো কিছুর সাপেক্ষে একটা পরমাণুর পারমাণবিক ভর। এটা আরো ক্লিয়ার করতেছি। ধরে নাও তোমার স্কুলের খেলার মাঠ, তুমি দেখতে পেলে তোমার স্কুলের খেলার মাঠটি তোমার বন্ধুর স্কুলের থেকে কিছুটা বড়, মানে মোটামুটি অনেকটা বড়। তো তুমি যখন ক্ষেত্রফল নির্ণয় করলে দুইটার, তখন দেখতে পেলে তোমার স্কুলের খেলার মাঠ তোমার বন্ধুর স্কুলের খেলার মাঠ থেকে প্রায় 4 গুণ বড়, মানে ক্ষেত্রফল 4 গুণ বেশি। তো এখন তুমি যেই তোমার বন্ধুর স্কুলের মাঠের সাপেক্ষে তোমার স্কুলের মাঠের ক্ষেত্রফল দেখলে 4 গুণ বেশি বড়, এই যে 4, এটা হচ্ছে আপেক্ষিক মান, মানে আপেক্ষিক। এই কথা, এটাই আপেক্ষিক, মানে একটার সাপেক্ষে আরেকটা কতটুকু বেশি, অনুপাত। তোমার বন্ধুর খেলার মাঠের সাথে তোমার খেলার মাঠ তুমি অনুপাত করে দেখলে 4 বেশি, এটাই হচ্ছে আপেক্ষিক। আচ্ছা দেখো, ধরা যাক তোমাকে একটি পরমাণুর ভর বের করতে বলা হয়েছে। আমরা জানি একটি পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভরের সমষ্টিকে বোঝায়। এই অধ্যায়ের শুরুতে ইলেকট্রন, দেখো ইলেকট্রনের ভর দেয়া আছে, প্রোটনের ভর দেয়া আছে এবং নিউট্রনের ভর দেয়া আছে। কাজে আমরা নিশ্চয়ই এখন যে কোনো পরমাণুর ভর বের করতে পারবো। এখন দেখো, একটা পরমাণুর ভর বলতে পরমাণুর মধ্যে যে কণাগুলো অবস্থিত, এই কণাগুলোর ভর নির্ণয় করলে কিন্তু পরমাণুর ভর বের করা সম্ভব। এখানে তাই বলা হয়েছে যে এখন আমরা প্রোটনের ভর জানি, ইলেকট্রনের ভর জানি, নিউট্রনের ভর জানি। এখন একটা পরমাণুতে কতটি ইলেকট্রন, কতটি নিউট্রন আর কতটি প্রোটন রয়েছে, এগুলোর ভরগুলো যদি আমরা একসাথে ক্যালকুলেট করি, তাহলে আমরা একটা পরমাণুর ভর পেয়ে যাব। আচ্ছা, কিন্তু দেখতেই পাচ্ছ এই ভরগুলো খুবই ছোট। কার্যক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা সবসময় একটি মানানসই একক ঠিক করে নিই। এই ভরগুলো দেখো, এই ইলেকট্রনের ভর, নিউট্রনের ভর, প্রোটনের ভর ছোট হওয়ার কারণে একটা পরমাণুর পারমাণবিক ভর কিন্তু অনেক ক্ষুদ্র হয়। এই ছোট হওয়ার কারণে এগুলা ব্যবহার করতে আমাদের কষ্টসাধ্য, মানে আমরা কার্যক্ষেত্রে এগুলা ব্যবহার করতে হলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। এজন্য আমরা মানানসই একক ঠিক করে নিব। আর আমরা প্রায় সবসময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন মানানসই একক ঠিক করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। যেমন দেখো, নক্ষত্রের ভর সাধারণত আমরা সূর্যের ভরের সাপেক্ষে মাপি, মানে সূর্যের সাথে তুলনা করে মাপা হয়। ট্রেনের ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করি। টন হচ্ছে তোমার বড় একটি একক। ট্রেনের ইঞ্জিনের ভর, ট্রেনের ইঞ্জিন কিন্তু অনেক বিশাল, এই জন্য আমরা টন ব্যবহার করি। আর ছোটখাটো জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা কিলোগ্রাম ব্যবহার করে থাকি, কিলোগ্রাম, কখনো কখনো আমরা গ্রামও ব্যবহার করি। কিন্তু ট্রেনের ইঞ্জিন যেহেতু অনেক বড়, এই জন্য আমরা টন ব্যবহার করি। হাতির ওজন 1000 কিলোগ্রামে প্রকাশ করা হয়। হাতি যেহেতু অনেক বিশাল সাইজের, এই জন্য 1000 কিলোগ্রামে প্রকাশ করা হয়। আমাদের ওজন মাপি কিলোগ্রামে, আমাদের ওজন শুধু আমরা মাত্র কিলোগ্রামে মাপি। আমরা যদি 1000 কেজি যে ওজন 1000 কিলোগ্রামে প্রকাশ করি না, আমরা শুধুমাত্র মানে 1 কিলোগ্রাম এরকম এককে পরিমাপ করে থাকি। তারপর দেখো, কোমল পানীয়তে কতটুকু চিনি থাকে সেটা বলা হয় গ্রামে। তারপর আমরা ঔষধে রাসায়নিক দ্রব্যের পরিমাণ বলা হয় মিলিগ্রামে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা অণু পরমাণুর ভর প্রকাশ করার জন্য একটি মানানসই একক বের করে নিয়েছেন, সেটিকে AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট বা সংক্ষেপে ইউ বলা হয়। দেখো, আমরা কাজের সুবিধার জন্য মানে অণু পরমাণুর ভর হিসেব করার জন্য আমরা একটা একক ধরে নিয়েছি, যেটা আমাদের মানে আমরা যখন হিসেব নিকাশ করবো, রাসায়নিক বিভিন্ন হিসাব নিকাশ, তখন এই এককে করলে আমাদের সুবিধা হবে। যদি আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ওই ভরগুলা দিয়ে হিসেব করতাম, তাহলে এটা অনেক কষ্টসাধ্য হতো, আমরা সহজে এটা ব্যবহার করতে পারতাম না। এই জন্য একটা মানানসই একক ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, এই এককটা মানে কার সাপেক্ষে ধরে নেওয়া হয়েছে? যেমন নক্ষত্রের ভর কিন্তু যে সূর্যের সাপেক্ষে পরিমাপ করা হয়। এখন তাহলে অণু পরমাণুর ভরের যে মানানসই এককটা কিসের সাপেক্ষে পরিমাপ করা হয় তা আমরা দেখি। দেখো,
একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে ইউ বা পারমাণবিক ভর একক হিসেবে ধরা হয়। মানে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর, কার্বন 12 আইসোটোপের যে পারমাণবিক ভর আছে এই ভরকে যদি আমরা 12 অংশে বিভক্ত করি, এর এক অংশকে 1 ইউ বলা হয়, যে 1 ইউ বলা হয়। এর পরিমাণ দেখো এখানে 1.661 ইন্টু 10⁻27 কেজি, মানে 1 ইউর পরিমাণটা এখানে দেয়া আছে। মানে এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 ভাগ এখানে। অর্থাৎ অন্যভাবে বলা যায় এই নতুন এককে কার্বন 12 পরমাণুর ভর দেখো 12 ইউ মানে 12 ইউ। এর কারণ কি, যেহেতু আমরা যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে 1 ইউ ধরে নিয়েছি, তো ওই ভরটাকে আবার এটার সাথে আমরা কম্পেয়ার করলে, যে এটার সাথে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে 12 ইউ আমরা পাবো, সিম্পল। তারপর দেখো ইলেকট্রনের ভর, এই ইলেকট্রনের ভর ইউতে প্রকাশ করা হয়েছে। প্রকাশ করার জন্য ইলেকট্রনের যে ভর আছে, যে আমরা এখানে যে ভরটা দেখতে পেলাম, এই ভরটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, এই যে দেখো 1 ইউ দিয়ে ভাগ করলে আমরা এই মানটা পাবো। প্রোটনের ক্ষেত্রেও সেম, নিউট্রনের ক্ষেত্রেও সেম। আমরা এগুলাকে প্রথমে এগুলা কেজিতে ছিল, আমরা এগুলো এখন ইউতে প্রকাশ করছি। আচ্ছা, তারপর দেখো তোমাদের মনে হতে পারে যেহেতু পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি এবং আমরা আলাদা আলাদাভাবে এগুলোর ভর জানি, কাজেই আমরা এখন যে কোনো পরমাণুর ভর বের করে ফেলতে পারবো। কিন্তু আসলে এটি পুরোপুরি সত্যি নয়। এই ভর ব্যবহার করে আমরা পরমাণুর ভরের কাছাকাছি বের করতে পারবো, কিন্তু প্রকৃত ভর বের করতে পারবো না। যেমন আমরা এই নতুন এককে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে 12 কার্বন পরমাণুর ভর বের করে দেখতে পারি। এটি 12 ইউ আসা উচিত। যেহেতু কার্বন 12 পরমাণুর 6টি ইলেকট্রন, 6টি প্রোটন এবং 6টি নিউট্রন, তাই প্রথমে এই পরমাণুর ভর দেখো, আমরা ভরটা নির্ণয় করি। এখানে 6টি ইলেকট্রন, 6টি প্রোটন, 6টি নিউট্রন যেহেতু আছে, এই জন্য আমরা শুরুতে 6 দিয়ে সবগুলো যোগ করে গুণ করে দিব। গুণ করে দিলে দেখো এখানে আমাদের মান আসছে 12.09893148। তোমরা দেখতেই পাচ্ছ এটি হুবহু 12 ইউ না এসে প্রায় 0.8% বেশি এসেছে। দেখো এখানে নিয়ম অনুযায়ী কিন্তু 12 ইউ আসার কথা, যেহেতু এই যে আমরা ইলেকট্রনের ভরগুলো ইউতে প্রকাশ করছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এখন কার্বনের মধ্যে 6টি ইলেকট্রন, 6টি প্রোটন, 6টি নিউট্রন রয়েছে, এগুলো যোগ করলে তো 12 ইউ আসার কথা। যেহেতু দেখো এখানে যে কার্বন 12 পরমাণুর ভর আমরা আবার 12 ইউ ধরলাম, কিন্তু আসলে এটি হয়নি, এটা 0.8% বেশি এসেছে। শুধু কার্বন 12 এর জন্য নয়, যে কোনো পরমাণুর জন্য যদি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করা হয়, দেখা যাবে সেই ভর প্রকৃত পরমাণুর ভর থেকে বেশি। যেহেতু প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য এবং পরমাণুর ভর বের করার সময় এই ভরটিকে বিবেচনা না করলে কোনো পার্থক্য হয় না, তাই আমরা অনুমান করতে পারি প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করার সময় অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায়। তোমরা আগে নিউক্লিয়ার বলের কথা জেনেছো। নিউক্লিয়াসের ভেতর প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়ার বলে একে অন্যকে আকর্ষণ করি, যেটুকু ভর কমে যায় সেটি আপেক্ষিক সূত্রের হিসেবে শক্তিতে পরিণত হয়। আমরা জানি এটা কিন্তু ভর শক্তিতে রূপান্তরিত হওয়ার যে সূত্রটা আছে তা কিন্তু E=mc², আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সূত্র। এবং এই শক্তিতে নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রন আটকে থাকে। এখন দেখো আমরা যে 12 ইউ পেলাম, 12 ইউ মান বের, ওই যে আমরা যখন কার্বনের ভর বের করলাম, দেখো এখানে 0.8% বেশি এসেছে। এইটা কিন্তু আমরা হিসেব করার সময় কিন্তু আমরা কার্বনের ভর শুধু 12 ধরে নেই, এই বেশি ভরটাকে গণনা করা হয় না। আর এই বেশি ভরটা যে গণনা করা হয় না বা হারিয়ে যায়, এটা শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে মানে যে শক্তিটা উৎপন্ন হয়, এই শক্তি দ্বারা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন একসাথে আবদ্ধ থাকে। কাজেই তোমরা বুঝতে পারছো, একটি পরমাণুতে শুধু নিউট্রন ও পরমাণু সংখ্যা জানা থাকলে তাদের আনুমানিক পারমাণবিক ভর বের করা যায়। কিন্তু
প্রকৃত পারমাণবিক ভর কত সেটি জানা সম্ভব হয় না। এজন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন সকল আইসোটোপের পারমাণবিক ভর নির্ণয় করে রেখেছেন। আচ্ছা দেখো, এখানে কয়েকটি মৌলের আইসোটোপের পারমাণবিক ভর দেয়া আছে। যেমন কার্বন 12 আইসোটোপের একটি পারমাণবিক ভর দেয়া আছে, আর কার্বন 13 আইসোটোপের পারমাণবিক ভর দেয়া আছে, ক্লোরিন 35 এর পারমাণবিক ভর দেয়া আছে, ক্লোরিন 37 এর পারমাণবিক ভর দেয়া আছে, কপার 63 এর পারমাণবিক ভর দেয়া আছে। এভাবে অনেকগুলো মৌলের পারমাণবিক ভর দেয়া আছে। আচ্ছা এখানে দেখো, এই 6 দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে 7 দ্বারা কি বোঝানো হয়েছে, 26 দ্বারা কি বোঝানো হয়েছে, এগুলো হচ্ছে ত্রুটি। মানে এখানে যে পারমাণবিক ভরটা নির্ণয় করা হয়েছে এটা কিন্তু একদম সঠিক না, মানে কিছুটা ত্রুটি আছে, খুবই সামান্য পরিমাণ ত্রুটি। এটা এখানে 6 এবং 7 দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা এটা তো এর সম্বন্ধে আমি তোমাদের বিস্তারিত বলতেছি। আচ্ছা দেখো, কপারের ক্ষেত্রে দেখো এখানে 6 দেয়া, এখানে হচ্ছে কত পরিমাণ ত্রুটি এটা কিভাবে নির্ণয় করবো, এখানে মানে এই টোটালটার সাথে প্লাস মাইনাস হবে, এই যে এই অংশটা হবে প্লাস মাইনাস, হয়তো এতটুকু বাদ যাবে অথবা এড হবে। এটা আমরা কিভাবে নির্ণয় করলাম, দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে এখানে আমরা শূন্যর পরে দশমিকের পরে টোটাল এতটি সংখ্যা দিতে হবে, মানে এই 6 সহ। তো ফার্স্ট এখানে দেখো টোটাল 7টি সংখ্যা রয়েছে, তো এখানে আমরা দশমিকের পরে 6টি শূন্য দিয়ে তারপর 6 লিখবো, মানে টোটাল এখানে 7টি সংখ্যা হবে। এখানে শূন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিলাম, এবং কি এই 7 নাম্বার আমরা 6 দিলাম। যদি এখানে 7 থাকতো এখানে হতো 7, যদি এখানে 10 থাক, যদি এখানে 9 থাকতো তাহলে এখানে হতো 9, আর যদি 10 থাকতো তাহলে এই লাস্টের দুইটা ঘরের মধ্যে আমরা 10 বসাতাম। দেখো এখানে দেখো 26 দেয়া, আর দশমিকের পরে এখানে কয়টি সংখ্যা রয়েছে, 1টি 2টি 3 4 5 6 7, তাহলে এখানে দশমিকের পরে টোটাল 7টি সংখ্যা হবে। তো এখানে আমরা লাস্টে 26 দিলাম, আর এর আগে দশমিক পর্যন্ত আমরা শূন্য দিয়ে পূরণ করবো। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য, তারপর 26, মানে এই টোটাল যে এই পারমাণবিক ভরটা নির্ণয় করা হয়েছে তার সাথে প্লাস মাইনাস কত হবে, প্লাস মাইনাস হবে, যে এই মানটা প্লাস মাইনাস হবে। আচ্ছা এখন আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, কেন কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে পারমাণবিক ভরের একক হিসেবে ধরে নেওয়া হয়েছে, এর কারণ কি? এত এত মৌল থাকতে কেন কার্বন 12 আইসোটোপের কে এখানে বিবেচনা করা হলো? দেখো এটাকে মানে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে 1 ধরার আগে আগে মানে শুরুর দিকে হাইড্রোজেনকে একক হিসেবে ধরে নেওয়া হতো, এবং কি হাইড্রোজেনের সাথে তুলনা করে দেখা হতো অন্য পরমাণুর পারমাণবিক ভর কেমন, মানে অন্য পরমাণু কত গুণ বেশি, এটা হাইড্রোজেন ভরের সাথে তুলনা করা হতো, কিন্তু পরবর্তীতে তা কার্বন 12 আইসোটোপের সাথে বিবেচনা করা হয়। আচ্ছা দেখো এই সম্বন্ধে আমি তোমাদের বিস্তারিত বলতেছি। দেখো পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয়ের ক্ষেত্রে কার্বন 12 আইসোটোপটি একক ধরা হয়, কারণ এটি একটি স্থিতিশীল আইসোটোপ এবং এটি প্রকৃতিতে ব্যাপকভাবে পাওয়া যায়। কার্বন 12 আইসোটোপের একটি নিউক্লিয়াসে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন থাকে। এর ভর সংখ্যা 12 এবং আইসোটোপের আপেক্ষিক ভরকে 12 ধরা হয়। এর ফলে অন্যান্য সকল পরমাণুর আপেক্ষিক ভরকে কার্বন 12 আইসোটোপ ভরের সাথে তুলনা করা যায়। এখন দেখো আমরা জানি কার্বনের মধ্যে 6টি ইলেকট্রন, 6টি প্রোটন এবং 6টি নিউট্রন রয়েছে, মানে নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত কিন্তু 1:1। তো যার কারণে এটা দিয়ে যদি আমরা হিসেব নিকেশ করি তাহলে আমাদের হিসেব নিকেশে সূক্ষ্মতা বেশি আসে, মানে একুরেট হয় হিসেব নিকেশ বেশি। তারপর দেখো কার্বন, এটার কারণগুলো আরো বিস্তারিত। স্থিতিশীলতা, কার্বন 12 আইসোটোপ একটি স্থিতিশীল আইসোটোপ। এর মানে হলো যে এটি তেজস্ক্রিয় নয় এবং এটি বিভাজন বা সংযোজন ছাড়াই দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে। স্থিতিশীল আইসোটোপকে একক ধরলে পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত হয়। প্রচুর পরিমাণে প্রাপ্যতা, কার্বন 12 আইসোটোপ প্রকৃতিতে ব্যাপকভাবে পাওয়া যায়। এর মানে হলো যে এটি সহজেই সংগ্রহ করা যায় এবং পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয়ের কাজে ব্যবহার করা যায়। সহজ ইলেকট্রন বিন্যাস, কার্বন 12 আইসোটোপের ইলেকট্রন বিন্যাস সহজ। এর মানে হলো যে এটিকে বোঝা এবং ব্যবহার করা সহজ।
এ কারণে পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয়ের ক্ষেত্রে কার্বন 12 আইসোটোপকে একক ধরা হয়। আচ্ছা, এই কার্বন 12 আইসোটোপের যে আমরা সূত্র, সহজ একটা সূত্র দেখে নিই। দেখো, যখন আমরা একক নির্ণয় করব, যখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, আমরা দেখো এই সূত্রটা ব্যবহার করতে পারি। মৌলের একটি পরমাণু ভর, যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা নির্ণয় করব, এই মৌলের একটি পরমাণুর ভর দিয়ে আমরা ডিভাইড করব একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। দেখো, এখানে অ্যালুমিনিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে। এটা হচ্ছে, দেখো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এখানে দেয়া আছে, আর এখানে আমরা কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করলাম, এখানে 27 আসছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, তারপর দেখো, এবারে সম্পূর্ণ ভিন্ন একটি প্রশ্ন। ধরা যাক তোমার কাছে ক্লোরিনের পারমাণবিক ভর কত সেটি জানতে চাওয়া হলো, কিন্তু ক্লোরিনের আইসোটোপ দুটি, একটি ক্লোরিন 35 আরেকটি ক্লোরিন 37। তাদের পারমাণবিক ভর যথাক্রমে 34.968 ইউ এবং 36.956 ইউ। তাহলে তুমি ক্লোরিনের পারমাণবিক ভর কোনটি বলবে? বিজ্ঞানীরা এই প্রশ্নটিরও একটি যৌক্তিক উত্তর প্রস্তুত করেছেন। যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে, তখন তাদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর গড় করে মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা হয়। যেহেতু প্রকৃতিতে ক্লোরিন 35 এর প্রাপ্ত পরিমাণ 75.77% এবং তার পারমাণবিক ভর 34.968 ইউ এবং প্রকৃতিতে ক্লোরিন 37 এর প্রাপ্ত পরিমাণ 24.23% এবং তার পারমাণবিক ভর 36.96 ইউ। দেখো, এখানে ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ এবং পারমাণবিক ভর দেয়া আছে এবং ক্লোরিন 37 এর প্রাপ্ত পরিমাণ এবং আণবিক ভর দেয়া আছে। আমরা এই দুটা থেকে ক্লোরিনের গড় পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। আর গড় পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা হয়? এখানে ক্লোরিনের শতকরা প্রাপ্ত পরিমাণ এবং তার পারমাণবিক ভর একসাথে গুণ করব, তারপর ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ এবং পারমাণবিক ভর গুণ করব, গুণ করার পর দুটাকে একসাথে যোগ করব, যোগ করার পর এই টোটালটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা গড় পারমাণবিক ভর পাবো। এটা যে কোনো মৌলের ক্ষেত্রেই সেম। আইসোটোপের শতকরা প্রাপ্তি পরিমাণ এবং সেই আইসোটোপের পারমাণবিক ভর দুটা গুণ করব। যদি 3টা আইসোটোপ থাকে, 3টা আইসোটোপ এভাবে আমরা তিনবার গুণ করব, করে মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার পারমাণবিক যতটুকু প্রাপ্ত পরিমাণ শতকরা তার সাথে পারমাণবিক ভর গুণ করব, গুণ করে সবগুলোকে একসাথে যোগ করে 100 দ্বারা মানে 100 দ্বারা আমরা ভাগ করলে গড় পারমাণবিক ভর পেয়ে যাব। দেখো, এখানে ক্লোরিনের গড় পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে। আচ্ছা, এখানে 4 হবে না, এখানে হবে 6, যে এখানে 6 হবে। দেখো, টোটাল কত আসলো? 35.45। এখানে এটাকে 45 না লিখে তোমাদের বইয়ের মধ্যে দেখবা 35.5 দেয়া, মানে এখানে আমরা জানি দশমিকের পরে আমরা যদি 1 গড় রাখতে চাই তাহলে 4 কিন্তু 5 হয়ে যাবে, যেহেতু 4 এর পরে 5 আছে। এখানে মানে 5, 6, 7, 8 এরকম সংখ্যা থাকলে মানে তা আমরা দশমিকের পরে যদি কোনো সংখ্যা বাদ দিতে চাই তাহলে এর সাথে 1 যোগ করতে পারি, যেমন 4 এর সাথে 1 যোগ করে 35.5 দিতে পারি। অর্থাৎ তুমি যদি কোনো পাত্রে রাখা কিছু ক্লোরিন মৌলের ভেতর থেকে যে কোনো একটি পরমাণুর পারমাণবিক ভর বের করো, তাহলে সেটি হবে 34.968 ইউ কিংবা 36.956 ইউ, কখনোই 35.45 ইউ হবে না। কিন্তু ক্লোরিন মৌলের পারমাণবিক ভর হিসেবে ধরা হয় 35.45। পরবর্তী অধ্যায়ের পর্যায় সারণীতে তোমরা দেখবে ক্লোরিনের পারমাণবিক ভর হিসেবে এই সংখ্যাটি লেখা আছে। আচ্ছা, এটা কেন তোমরা কোথাও পাবা না, মানে মৌলের পারমাণবিক ভর নির্ণয় করে এটা কেন পাবা না? কারণ এটা কিন্তু গড় পারমাণবিক ভর। আমরা দুটা মৌলের গড় পারমাণবিক দুটা মৌল থেকে আমরা মানে ক্লোরিনের দুটা আইসোটোপ থেকে আমরা
এই ভরটা নির্ণয় করেছি। এই জন্য যে কোনো একটাকে নেই তাহলে কিন্তু আমরা এই ভরটা পাবো না। তারপর দেখো, রসায়ন বিজ্ঞানে পারমাণবিক ওজন বলে একটি রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে। যদিও পদার্থবিজ্ঞানে ওজন কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। ওজন হচ্ছে বল, ভরের সঙ্গে 9.8 ms⁻² গুণ করে ওজন পাওয়া যায়, যার একক নিউটন। যেখানে একটা আমরা কি দেখলাম, ওজনের একক নিউটন, এটা তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছো। কিন্তু রসায়নে পারমাণবিক ওজন বলতে এককবিহীন গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ মৌলের পারমাণবিক ভরকে 1U দিয়ে ভাগ দিলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যায়। দুটি ভরের তুলনা বলে এটি একটি সংখ্যা, এর কোনো একক নেই। যেহেতু ভর দিয়ে ভরকে ভাগ করা হয়, মানে দেখো আমরা দেখলাম কোনো এই যে এখানে 1U হচ্ছে 1.661 × 10⁻27, এটা দিয়ে কিন্তু ওই কোনো একটি মৌলের একটি পরমাণুর ভরকে ভাগ করা হয়। ভাগ করলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়। যে তো এখানে কেজি কেজি বাদ যায়, মানে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। তারপর দেখো, মৌলের ভর সংখ্যা এবং তার শতকরা পরিমাণ জানা থাকলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় তা তোমরা জেনে গেছো। এর উল্টোটাও কি করা সম্ভব? অর্থাৎ যদি কোনো মৌলের দুটি আইসোটোপ থাকে এবং তুমি ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানো, তাহলে এই তথ্যগুলো থেকে তুমি কিভাবে ওই মৌলের আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করবে। তো দেখো, এটা আমি তোমাদেরকে দেখাবো। তারপর দেখো, ভাবনার খোরাক। প্রকৃতিতে কপারের, এই যে এখানের কাজটা এখানে দিছে, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে 63 কপার এবং 65 কপার, এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি 63 কপার এবং 65 কপারের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? হ্যাঁ, আমরা এটা অবশ্যই পারবো। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। তারপর আরেকটা ভাবনার খোরাক আছে, দেখো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিব, তোমরা এটা নিজেরা করবা। আচ্ছা, আমরা এটা নির্ণয় করার আগে এই বিষয়ে আমরা আরেকটু জেনে নিই কিভাবে আমরা মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করেছিলাম, এটা আমরা আরেকটু দেখে নিই। দেখো, কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে। এই যে এখানে আমরা গুণ দিলাম, প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে, যে তারপরে যোগ করলাম। দেখো এখানে গুণ করার পরে আমরা যোগ করলাম, প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করলে ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। এখানে যে প্রাপ্ত যোগফলটা, তাকে আমরা 100 দ্বারা এখানে ভাগ করলাম। দেখো, ধরা যাক এর দুটি আইসোটোপ আছে, মানে একটি মৌল, যে মৌল এর গড় আপেক্ষিক ভর আমরা নির্ণয় করব, আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এর দুটি আইসোটোপ রয়েছে, একটি আইসোটোপের ভর সংখ্যা পি, প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ এম। তাহলে যে আমরা পি আর এম গুণ করলাম। অপর আইসোটোপের ভর সংখ্যা কিউ, প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ এন হলে, দেখো আমরা এই যে কিউ আর এন গুণ করলাম, এন হলে আমরা কিভাবে এটা নির্ণয় করব? তাহলে দুটাকে ফার্স্টে গুণ করলাম, পাশাপাশি তারপর যোগ করলাম, যোগ করে আমরা 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যে কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। আচ্ছা, তাহলে কপারের ক্ষেত্রে দেখো, দেখো যে আমরা এটা সমাধান করতেছি। দেখো আমরা এখন এটা সমাধান করব। প্রকৃতিতে যদি কোনো মৌলের দুটি আইসোটোপ থাকে, তাহলে সেই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা যায়। দেখো, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে। কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5। তো এখন আমরা ধরে নেই প্রকৃতিতে প্রাপ্ত 63 কপারের শতকরা পরিমাণ x%। তাহলে 65 এর শতকরা পরিমাণ কত হবে? 100 - x%। আর কেন? কারণ টোটালটা মিলে কিন্তু 100%। যেহেতু আমরা 63 কপারের শতকরা পরিমাণ x ধরে নিলাম, তাহলে 65 কপারের শতকরা পরিমাণ হবে 100 - x%। এটা গণিতের সাধারণ হিসাব নিকাশ, তোমরা অবশ্যই এটা বোঝো। তারপর দেখো, আমাদেরকে কি করতে হবে? গড় মানে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য এই যে
এর প্রত্যেকটা শতকরা পরিমাণের সাথে পারমাণবিক ভর গুণ করতে হবে। এখন দেখো আমরা এটার ক্ষেত্রে আমরা যে এক্স এর সাথে এখানে যেহেতু এটার শতকরা পরিমাণ এক্স, এক্স এর সাথে আমরা 63 গুণ করলাম, তারপর মাঝখানে প্লাস, তারপর দেখো 65 কপারের এটার সাথে আমরা 65 গুণ করলাম, আর টোটালটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আমরা কি পাই? ভাগ করার পরে কিন্তু আমরা আণবিক মানে আপেক্ষিক পারমাণবিক ভরটা পাই। তো এখানে যেহেতু আমরা দেয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা ইকুয়াল এটা লিখলাম। তারপর আমরা এখানে এক্স এর মান নির্ণয় করব। দেখো এক্স এর মান নির্ণয় করলে যখন ক্যালকুলেশন করবা তখন এক্স এর মান আসবে 75%। তো এখন আমরা কি লিখতে পারি? প্রকৃতিতে প্রাপ্ত 63 কপারের শতকরা পরিমাণ 75%। এবং আমরা দেখো এটা এখন আমরা ওই যে এটা নির্ণয় করব। তো প্রকৃতিতে প্রাপ্ত 65 কপারের শতকরা পরিমাণ 100 মাইনাস যে এক্স এর জায়গাতে আমরা যে 75 মান বসালাম, তাহলে 25%। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে টপিকটি হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে অণুর ভর বের করা হলে তাকে আপেক্ষিক আণবিক ভর বলা হয়। অর্থাৎ অণুর ভেতর যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করে অণুর আপেক্ষিক আণবিক ভর বের করা হয়। আমরা জানি অণু হচ্ছে মানে অণু কি? অণু হচ্ছে মানে একের অধিক পরমাণু মিলে অণু তৈরি করি। এখন আমরা কিন্তু প্রত্যেকটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করেছি। এখন আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করার জন্য আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে মানে প্রত্যেকটা অণুতে কোনো মৌলের যদি কতটা অণু সংখ্যা রয়েছে, অণু সংখ্যার সাথে সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর গুণ করব। গুণ করে যদি 3-4টা মৌল থাকে তাহলে গুণ করার পর সবগুলোকে যোগ করলে আমরা টোটাল আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাব। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো, কার্বন ডাই অক্সাইড অণুতে একটি কার্বন রয়েছে, 2টি অক্সিজেন পরমাণু রয়েছে। এখন আমরা কিন্তু কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর জানি, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর জানি। এখন দেখো কার্বন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর কত? 12, এবং অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর কত? 16। কাজেই কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? দেখো 12 × 1, যেহেতু কার্বন একটি রয়েছে এখন 1 এখানে দেয়া লাগে না তাই দেয়নি। তারপর প্লাস, তারপর হচ্ছে অক্সিজেন এখানে কয়টি? 2টি অক্সিজেন পরমাণু রয়েছে 2টি। এখন 2 এর সাথে আমরা অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর গুণ করলাম, গুণ করলে টোটাল আমরা 44 পাবো। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর। এখন আপেক্ষিক আণবিক ভর আর পারমাণবিক ভরের মধ্যে ডিফারেন্স হচ্ছে, দেখো অণুর ভরকে বলা হয় আণবিক ভর, আর পরমাণুর ভরকে বলা হয় পারমাণবিক ভর। এই জিনিসটা ক্লিয়ার করে নাও। আচ্ছা, আমি তোমাদের আরো কয়েকটি মৌলের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করে দেখাচ্ছি। দেখো সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর। সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 অণুতে উপস্থিত হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1 এবং পরমাণু সংখ্যা 2। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2টি। সালফার পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 32 এবং পরমাণু সংখ্যা 1টি। এখানে দেখো সালফার 1টি রয়েছে। এবং অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 16 এবং পরমাণু সংখ্যা 4। এখানে সালফিউরিক অ্যাসিডের অণুতে 4টি অক্সিজেন রয়েছে। অতএব H2SO4 এর আপেক্ষিক পারমাণবিক ভর হবে, যে এখানে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা, তারপর এখানে মাঝখানে প্লাস চিহ্ন, তারপর এখানে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু সালফারের পরমাণু সংখ্যা, তারপর এখানে প্লাস চিহ্ন, তারপর অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু অক্সিজেন পরমাণু সংখ্যা। এই সবগুলাকে যখন আমরা গুণ করে তারপর যোগ করব তাহলে আমরা 98 পাবো। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর। আমরা আরো কয়েকটি মৌলের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এখানে সোডিয়াম আছে 1টি, অক্সিজেন আছে 1টি, হাইড্রোজেন আছে 1টি। তো এখন আমরা সোডিয়াম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23, এর সাথে আমরা 1 গুণ করলাম। তারপর দেখো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16, যেহেতু 1টি আছে 1 গুণ করলাম। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, এখানে পরমাণু সংখ্যা হচ্ছে 1টি, 1 গুণ করলাম। তারপর যখন আমরা এই সবগুলাকে যোগ করবো একসাথে তাহলে টোটাল আসবে 40। এই 40 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের
আপেক্ষিক আণবিক ভর। পানির ক্ষেত্রে দেখো আমরা ক্যালকুলেশন করলে পাই 18 হচ্ছে পানির আপেক্ষিক আণবিক ভর। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন এখানে আছে একটি, হাইড্রোজেন আছে 4টি, অক্সিজেন একটি, হাইড্রোজেন একটি। সিরিয়ালে দেখো আমরা সিরিয়ালে করতেছি। এখানে নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 14 লিখলাম, 1 গুণ করলাম। তারপর হাইড্রোজেন এই যে এটার জন্য 1 দিলাম, তারপর 4টি আছে 4 গুণ করলাম। তারপর দেখো অক্সিজেন 16 প্লাস 1 গুণ করলাম। তারপর এখানে আরেকটি হাইড্রোজেনের জন্য এখানে 1 দিলাম, আর যেহেতু এখানে একটি মাত্র আছে এখানে 1, টোটাল আমরা হিসেব করলে দেখবো 35। মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক পারমাণবিক ভর 35। তোমরা এখানে টোটাল 5 এখানে 5 দিয়ে করে ফেলতে পারো, যেহেতু হাইড্রোজেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে টোটাল 5টি হাইড্রোজেন আছে, এখানে 1 into 5 দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা, তাহলে আসবে 35। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক আণবিক ভর। এভাবে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে পারি। সো স্টুডেন্টস, আমরা আজকের ক্লাসে আপেক্ষিক পারমাণবিক ভর এই সম্বন্ধে বিস্তারিত জেনেছি। তা তোমাদের একটা বিষয়ে কনফিউজ তৈরি হতে পারে যে পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর বিষয়টা কি সেম নাকি ডিফারেন্ট? অবশ্যই বিষয়টা ডিফারেন্ট। দেখো, পারমাণবিক ভর হচ্ছে কোনো পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভর, এটা হচ্ছে পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর কি? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণুর পারমাণবিক ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অনুপাত। তোমরা নিশ্চয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। মানে আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমরা তখন নির্ণয় করলাম, মানে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অনুপাত করলে যে ফলটা পাই এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর কত? দেখো, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27, মানে এর পারমাণবিক ভর 4.482 into 10 ইনভার্স 23 গ্রাম হলেও এর আপেক্ষিক পারমাণবিক ভর 27। আর এই ভরটা কি? এই ভরটা হচ্ছে তার ওই যে নিউক্লিয়াসের মধ্যে, মানে এর পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভরটি হচ্ছে এখানে এত। তো তোমরা আশা করি পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর এই বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।